কৈলাসে থাকা গণেশ কিন্তু খুবই দুষ্টুমি করত। ভগবান শিবের অনুপস্থিতিতে গণেশের দুষ্টুমি কিন্তু আরও বেশি বেড়ে যেত। এইদিকে মাতা পার্বতী কোনোভাবেই একা তিনি গণেশকে সামলাতে পারছিলেন না। আরে বাবা বিনায়ক, তুমি এটা কি করছো বলো তো? তোমায় তো বললাম যে আমি এখন ধ্যান করব, তুমি এই সময় নাচানাচি করছো। তোমার নাচানাচির জন্য আমার তো ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। তুমি একটু শান্ত হয়ে বসো না বাবা। মা, আমার এখন নাচতে ইচ্ছা করছে। মা প্লিজ, তুমি কি আমার সাথে নাচতে পারবে? দেখো বাবা গণেশ, আসলে তোমার বাবা অসুরদের সাথে এখন যুদ্ধ করতে গেছেন, আর তোমার ভাই কার্তিকও কিন্তু ওনার সঙ্গে গেছে। সেখানে যুদ্ধটা কেমনভাবে হচ্ছে, যতক্ষণ না আমি মন দিয়ে ধ্যান করব তারপরেই তো আমি ওখানকার পরিবেশটা দেখতে পাবো। সেই জন্য বলছি বাবা, বিরক্ত করো না, আমাকে ধ্যান করতে দাও। এই রকম বলে মাতা পার্বতী কৈলাসে থাকা একটা বড় গাছের তলায় বসে তিনি ধ্যান করতে বসে পড়েন। এইদিকে ভগবান গণেশ তখন বেদ পাঠ করতে লাগলেন। তিনি কিন্তু খুবই মনোযোগ সহকারে সেটা পড়ছিলেন। অবিশ্রাণম অন্তর্ভক্তি দীপনগরে। এইভাবে তিনি জোরে জোরে পড়ছিলেন। ওনার এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে পড়াতে মাতা পার্বতীর ধ্যান ভঙ্গ হয়ে যায়। তিনি আবার উঠে পড়েন। আরে বাবা, এ কি, এত জোরে জোরে তুমি শ্লোক পড়ছো? তুমি কি চাও আমি ধ্যান করব কি করব না বলো তো? আরে মা, তাহলে আমি কি করবোটা কি? আমি কৈলাসে একা থাকতে পারছি না। কৈলাসে তো প্রায় সময় আমার সাথে কার্তিক থাকে। আমরা একসাথে খেলা করি, মার্শাল আর্টের অনুশীলন করি। আজকে দেখো মা, কার্তিক বাবার সাথে যুদ্ধতে গেছে। আমি এখানে একা একা কি করব কিছুই বুঝতে পারছি না। আমি একা একা খেলার চেষ্টা করছি, কিন্তু একা একা খেলা সম্ভব না। আমি বোর হয়ে যাচ্ছি। আচ্ছা, সেই সব না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমার ধ্যান কেন ভঙ্গ করছো? তুমি চুপচাপ বসো না, আমাকে মন দিয়ে ধ্যান করতে দাও। এইভাবে মাতা পার্বতী ভগবান গণেশের কাছে অনুরোধ করলেন। তা সত্ত্বেও গণেশ কিন্তু ওনার কথা শুনলেন না। আরে এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে বাবার ডামরু। বাবা মনে হচ্ছে ভুলে গেছে। অনেকদিন পরে এটাকে খুঁজে পেয়েছি, আজকে এটাকে নিয়েই খেলবো। এই রকম বলে ভগবান গণেশ তার পিতাশ্রীর ডামরুটা নিয়ে পুরো কৈলাসে ঘুরে বাজাতে লাগলেন। এইভাবে ডামরুটা বাজানোর কারণে মাতা পার্বতীর ধ্যান আবার ভেঙে যায়। আরে এই গণেশ আজ এত বিরক্ত করছে কেন? ওকে এত করে বোঝাচ্ছি, ও আমার কথা শুনছে না কেন? ঠিক এরই মাঝে নন্দী তখন মাতা পার্বতীর কাছে এলেন। নন্দীকে আজ কিন্তু খুব খুশি দেখাচ্ছিল। আরে দেবীমা, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। কি বলবে নন্দী? যুদ্ধর কি খবর বলো তো? হ্যাঁ মা, আপনি ঠিকই ধরেছেন। ভগবান শিব এবং কার্তিক সমস্ত অসুর এবং রাক্ষসদের এক এক করে বধ করেছে। তারা দুজন খুব শীঘ্রই কৈলাস ফিরছে। সমস্ত দেবদেবীরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তাদের দুজনকে ফুল দিয়ে সম্বোধন করা হচ্ছে। মা দেবী, তারা দুজন কিছুক্ষণের মধ্যেই কৈলাসে ফিরবে। নন্দীর এমন কথা শুনে মাতা পার্বতী কিন্তু ভীষণ খুশি হলেন। তারপরে তিনি ভাবলেন কার্তিকের সাথে সাথে ভগবান শিবের জন্যও তিনি কিছু খাবার রান্না করবেন। স্বামী আর কার্তিক তো যুদ্ধ করে খুবই ক্লান্ত হয়ে গেছে। ওরা যদি কৈলাসে পৌঁছায়, তারপরে যদি আমি ওদেরকে ভালো মন্দ ভোজন খেতে দিই, তাহলে কিন্তু খুব ভালো হবে। যাই, কিছু রান্না করি, ওনারাও খাবার দেখে খুব খুশি হবে। এই রকম ভেবে মাতা পার্বতী তখন রান্নাঘরে চলে যান। ভগবান শিবের সাথে সাথে কার্তিকের জন্যও তিনি নানা রকমের ব্যঞ্জন তৈরি করতে লাগলেন। তিনি কিন্তু খুব সুন্দর করে রান্নাঘরে 10 রকমের ব্যঞ্জন তৈরি করে সাজিয়ে রেখে তারপরে সেখান থেকে চলে যান। আরে কোথা থেকে এত সুন্দর খাবারের সুগন্ধ আসছে? আমি তো নিজেকে সামলাতে পারছি না, এখনই যাই। এই রকম বলে ভগবান গণেশ রান্নাঘরে গেলেন। তিনি বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না দেখে অবাক হয়ে যান। সবকিছু বসে নিজে একাই খেতে লাগলেন। অন্যদিকে ভগবান শিব কার্তিককে নিয়ে যুদ্ধ শেষ করে কৈলাসে ফিরে এলেন। নন্দী সহ কৈলাসে থাকা আরও লোকেরা তাদের দুজনাকে স্বাগতম জানালেন। স্বামী, অনেক দিন পরে আপনাকে দেখছি। যখন খবর পেলাম যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। সেই থেকে শুধু আপনাদের আসার অপেক্ষা করছি আমি। হ্যাঁ, যুদ্ধ করে খুবই ক্লান্ত হয়ে গেছি। আর হ্যাঁ পার্বতী, কার্তিকও কিন্তু আমার থেকে অনেক ভালো যুদ্ধ করেছে। হ্যাঁ মা, আমি আপনার হয়ে আপনার দিক থেকে অর্ধেক রাক্ষসকে মেরে ফেলেছি। বাবা এটা দেখে আমার অনেক প্রশংসা করছিল। পার্বতী, আমার খুব খিদে পেয়ে গেছে। আমি তোমার হাতের খাবার খাওয়ার জন্য খুবই উৎসাহিত। তুমি নিশ্চয়ই আমার এবং কার্তিকের জন্য ভালো কিছু রান্না করেছো, তাই না?
আমি জানি পার্বতী, তুমি নিশ্চয়ই আমাদের দুজনের জন্য ভালো কিছু তৈরি করবে। আমাদের দুজনকে খেতে দাও। হ্যাঁ স্বামী, আপনি ঠিকই বলেছেন। আপনাদের দুজনের জন্য অনেক কিছু রান্না করেছি। চলুন, আমি আপনাদের সেবা করব। এই রকম বলে ভগবান শিব আর কার্তিক কলাপাতা বিছিয়ে খাবারের অপেক্ষা করতে লাগলেন। এইদিকে মাতা পার্বতী খাবার আনার জন্য রান্নাঘরে গেলেন। গিয়ে দেখলেন গণেশ একাই সব খাবার খেয়ে ফেলেছে আর সব কিছু খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছেন। এইটা দেখে মাতা পার্বতী খুব রেগে যান। তিনি তখন চিৎকার করে ভগবান গণেশকে ডাকলেন, আরে গণেশ, তুমি এটা কি করলে? আমি যে রান্নাগুলো করেছিলাম তোমার বাবা আর কার্তিকের জন্য, তুমি সব একাই খেয়ে ফেললে। তোমার খিদে পেয়েছিল ঠিক আছে, তুমি একটু খেয়ে নিতে আর ওদের জন্য তো একটু রাখতে পারতে। তুমি সেটা না করে সব একাই খেয়ে নিলে। এখন তাদের দুজনকে আমি কি খেতে দেব বলো তো? মাতা পার্বতী খুব রেগে যান। তারপরে ভগবান গণেশকে নিয়ে ভগবান শিবের কাছে গেলেন। তারপরে ওনাকে পুরো ঘটনাটা খুলে বলেন, স্বামী, আমি আপনাদের জন্য খাবার তৈরি করেছিলাম, কিন্তু গণেশ সব একাই খেয়ে ফেলেছে। এখন আপনাদের আমি কি খেতে দেব বলুন তো? না বাবা, মা মিথ্যে কথা বলছে। আমি সমস্ত খাবারগুলো খাইনি। ভগবান গণেশ যখন এইভাবে বললেন, এইটা শুনে মাতা পার্বতী আরো বেশি রেগে যান। এইদিকে ভগবান শিবও বুঝতে পারলেন যে ভগবান গণেশ কিন্তু মিথ্যে বলছেন। এটা কি বাবা বিনায়ক, তুমি আবার মিথ্যে কথা বলতে শিখে গেছো? তুমি এই বিদ্যা আবার কবে শিখলে বিনায়ক? বিনায়ক, তুমি কিন্তু মিথ্যে কথা বলে অনেক বড় ভুল কাজ করেছো। তুমি আমাদের সমস্ত খাবার খেয়ে নিয়েছো, এতে কোনো আমাদের আফসোস নেই, কিন্তু তোমরা যে এইভাবে মিথ্যে কথা বলবে সেটা আমরা কিন্তু একদমই সহ্য করব না। অনেক আদর যত্নে তুমি একদমই বিগড়ে গেছো। তুমি এখন ভুলোকে গিয়ে থাকো, তখন তুমি বুঝতে পারবে মা বাবা ছাড়া থাকাটা জীবনে কত কষ্টকর হয়। মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান গণেশ তখন সাধারণ এক বালকের রূপ ধারণ করে ভুলোকে চলে যান। গণেশ নিজের অতীতটাকে ভুলে গেছিল, এমনকি নিজের নামটাও সে ভুলে যায়। গণেশ তখন চুপচাপ একটা গাছের তলায় গিয়ে বসে পড়ে। আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, এখানে আমাকে খাবার দেওয়ার মতোও কেউ নেই। এই রকম বলে গণেশ কাঁদছিল। তখনই সেখানে একটা ছেলে এলো। আরে তুমি কে? আমি তো এই গ্রামে তোমাকে আগে কখনো দেখিনি। তুমি এখানে বসে কি করছো? দেখো, আমি কি আমি নিজেও জানি না, কিন্তু এখন আমার খুব জোরে খিদে পেয়েছে। আরে কি, তোমার খিদে পেয়েছে? তোমার মা বাবা কোথায়? আরে মা বাবা আবার কে? আমার তো এই পৃথিবীতে কেউ নেই দাদা। গণেশের এমন কথা শুনে সেই ছেলেটাও সেখান থেকে চলে যায়। এই দিকে কৈলাসে বসে মাতা পার্বতী আর ভগবান শিব নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমি তো রাগের মাথায় গণেশকে অভিশাপ দিলাম, কিন্তু এখন ভুলোকে গিয়ে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেখো পার্বতী, আমি কিন্তু সবকিছুই জানি। বিনায়কের সমস্যা আমি কিভাবে দূর করব চলো তোমাকে আমি বলছি। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব দুজনে মিলে ভুলোকে চলে যান। তারপরে তারা সাধারণ মহিলা আর পুরুষের রূপ ধারণ করলেন। তারপরে ওই গাছের নিচে বসে থাকা গণেশের কাছে তারা চলে যান। আরে বাবা, তুমি এখানে এইভাবে বসে আছো কেন? আমাদের সঙ্গে কাশি যাবে? চলো না বাবা। আরে আপনি কে? আমি তো এর আগে আপনাকে কখনোই এখানে দেখিনি। আরে বাবা, তুমি কি আমাদেরকে ভুলে গেছো? সেই জন্যই তো বাবা আমরা দুজন তোমাকে কাশিতে নিয়ে যেতে চাইছি। সেখানে গেলে তোমার সবকিছু মনে পড়ে যাবে। চলো বাবা, না করো না। এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতী ভগবান গণেশকে নিজেদের সঙ্গে কাশিতে নিয়ে যান। ভগবান শিব আর মাতা পার্বতীর কথা শুনে গণেশ মনে মনে ভাবলেন হয়তো এটাই তার মা বাবা হতে পারে। ভগবান শিব আর মাতা পার্বতীকে খুবই বয়স্ক দেখায়। খানিকটা দূরে যাওয়ার পরে তারা খুব ক্লান্ত হয়ে পড়ে। তারা দুজনে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়েন। তারপরে বলেন, বাপরে বাপ, অনেক দূর, আমি আর হাঁটতে পারছি না। 20 বছর ধরে একটানা কাজ করে আমার শরীরের সমস্ত শক্তি কমে গেছে। হ্যাঁ গো, আমারও তো তাই মনে হচ্ছে। উঠে দাঁড়াতেই পারছি না। এক পা হাঁটবো কি করে বলো তো? ছেলেটার জন্মের পরে কত লোকের বাড়িতে কাজ করে ওকে আমি মানুষ করেছি, কিন্তু ছেলেটা এখন বড় হয়ে গেছে, কিন্তু ওর বুদ্ধিটা এখনো বাচ্চাদের মতো। সেই কারণে তো ওকে আমরা কাশিতে নিয়ে যাচ্ছি। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব কথা বলছিলেন। ভগবান গণেশও তাদের কথা শুনে এটাকে সত্যি মনে করেন। বাবা, আমি আপনাদের দুজনের কষ্ট একদমই দেখতে পাচ্ছি না। আপনার কথা শুনে আমি বুঝতে পারছি আপনারা খুবই কষ্টে রয়েছেন। আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা একটু অপেক্ষা করুন।
এই রকম বলে ভগবান গণেশ খানিকটা দূরে গেল। তারপরে দেবী পার্বতী আর ভগবান শিবের জন্য তিনি কিছু ফল নিয়ে চলে এলেন। বাবা মা, আপনারা দুজন এই ফলগুলো খেয়ে নিন, আপনারা এতে অনেক শক্তি পাবেন। তারপরে ভগবান শিব আর মাতা পার্বতী ওই ফলগুলো খেতে লাগলেন। তারা দুজনে এমন পরিস্থিতিতে এখন রয়েছে, সেখান থেকে তারা উঠতেই পারছে না। কি ব্যাপার, আপনাদের দুজনের এখনো মন খারাপ কেন? দেখো বাবা, যে করেই হোক আমাদের দুজনকে কাশিতে নিয়ে চলো। আমাদের অনেক দিনের ইচ্ছা কাশিতে যাব, প্লিজ বাবা প্লিজ। এইভাবে ভগবান শিব যখন গণেশকে বললেন, তখন তিনি ভাবতে লাগলেন কিভাবে এদের দুজনকে আমি একা কাশিতে নিয়ে যাব। ঠিক তখনই ভগবান গণেশের মাথায় একটা বুদ্ধি এলো। তারপরে ভগবান গণেশ দুটো বড় ঝুড়ি নিলেন, সেইগুলো মজবুত করে দড়ি দিয়ে বেঁধে দিলেন। তারপরে পুকুর পাড় থেকে একটা বড় লাঠি এনে লাঠির দুপাশে দুটো ঝুড়ি বেঁধে দিলেন। তারপরে সেটা তৈরি হয়ে যাওয়াতে সেটা নিয়ে গিয়ে তিনি নিজের মা বাবাকে দেখালেন। মা বাবা, আপনারা দুজন এই ঝুড়ির মধ্যে বসুন, আমি আপনাদেরকে কাঁধে করে কাশিতে নিয়ে যাব। গণেশের এমন কথা শুনে ভগবান শিব আর মাতা পার্বতী গিয়ে ওই বড় ঝুড়িগুলোতে বসে পড়েন। তারপরে ভগবান গণেশ নিজের কাঁধে করে তাদের বয়ে কাশিতে নিয়ে যেতে লাগলেন। এইদিকে ভগবান শিব আর মাতা পার্বতী নিজেদের ওজন বাড়াতে লাগলেন। তার সত্ত্বেও কিন্তু ভগবান গণেশ তাদেরকে নিয়ে যেতে লাগলো। এইদিকে ভগবান শিব আর মাতা পার্বতীর ওজন বেড়ে যাওয়াতে সেটা অনেকটা ভারী হয়ে যায়। তারপরে হঠাৎ করে গণেশ থেমে গেল। কি হলো বাবা, তুমি কি আমাদের নিয়ে যেতে পারবে না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা হেঁটেই চলে যাব। না মা, আপনাদের দুজনকে আমি একটুও কষ্ট দিতে চাই না। আমার যতই কষ্ট হোক মা, আমি সহ্য করে নেব। আপনাদের দুজনকে অবশ্যই আমি কাশিতে নিয়ে যাব। এই রকম বলে গণেশ তার মা বাবার ভার সামলে কাঁধে করে নিয়ে তাদের কাশিতে যেতে লাগলো। তারপরে কাশি পৌঁছে গণেশ যখন ঝুড়িটাকে রাখলো, পেছন ফিরে তাকিয়ে দেখলো তার ওই সাধারণ মা বাবা ভগবান শিব আর মাতা পার্বতীর রূপে রয়েছেন। এইটা দেখে গণেশ অবাক হয়ে যায়। তারপরে মাতা পার্বতী তাকে ছুঁয়ে তার অভিশাপ দূর করাতে সেও তখন গণেশের রূপে ফিরে এলো। অর্থাৎ ভগবান গণেশ নিজের মূল রূপে ফিরে এলেন। বাবা, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, আর সেই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্যেই আমরা সাধারণ মানুষের রূপ ধারণ করে তোমার কাছে এসেছিলাম। তুমি মাতা পিতার রূপে আমাদের অনেক সেবা করেছো, সেই কারণে তুমি অভিশাপ থেকে মুক্তি পেলে। চলো বাবা, কৈলাসে এখন ফিরে চলো, সেখানে তোমার ভাই কার্তিক তোমার জন্য অপেক্ষা করছে। তারপরে মাতা পার্বতী আর ভগবান শিব ভগবান গণেশকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন। বীরভদ্রপুর নামক এই গ্রামেতে অনেক লোকেরাই বসবাস করত। ওই গ্রামেতে একটা নদী ছিল, সেই নদীটার নাম ছিল রূপনারায়ণ নদী। এই নদীতে সবসময় জল থাকতো, যার কারণে আশেপাশে থাকা সব গ্রামের লোকেরা চাষবাসের কাজে এই নদীর জল ব্যবহার করত, এমনকি এই নদীর জলই তারা খেত। এই বীরভদ্রপুর নামক গ্রামেতে এক গ্রাম প্রধান ছিলেন, ওনার নাম ছিল রামারাও। উনি খুবই ভালো ছিলেন, গ্রামের লোকেদের সমস্যা হলে উনি সমাধান করতেন। সুজাতা, ভগবান শিবের আশীর্বাদে আমাদের গ্রামেতে কোনো সমস্যা নেই। আজও আমাদের গ্রামেতে কোনো ঝুট ঝামেলা নেই, সমস্ত গ্রামের লোকেরা মিলেমিশে বসবাস করছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এখন তো দেখছি আর গ্রামে কোনো রকমের ঝগড়া বা সম্পত্তি নিয়ে কোনো রকমের অশান্তি হচ্ছে না। কাউকে আর দেখছি না পঞ্চায়েতে নালিশ নিয়ে আসছে, সবাই দেখছি খুব ভাই বোনের মতো মিলেমিশে রয়েছে। ঠিক যেমন গণেশ বাপ্পা আর কার্তিক থাকে ওইভাবেই রয়েছে, সবাই মিলেমিশে থাকলেই ভালো। তো আমাদের গ্রামে যে ভগবান শিবের মন্দির আছে সবকিছু তারই দয়া। এইভাবে রামারাও আর তার স্ত্রী সুজাতা দুজনে মিলে কথা বলছিল। ঠিক সেই সময় গোবিন্দ নামের এক ব্যক্তি সেখানে এলেন। উনি কিন্তু খুবই ধনী ব্যক্তি ছিলেন, তিনি টাকার জন্য সবকিছুই করতে পারে। তিনি তখন রামারাওয়ের কাছে এসে বলেন, আরে রামারাও ভাই, কেমন আছেন? অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো। কেমন চলছে আজকাল? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আপনি কেমন আছেন? কয়েক বছর আগে তো আপনার গোটা পরিবার পাটনাতে চলে গেছিল। আপনার কি গোটা পরিবার পাটনা থেকে ফিরে এসেছে? আপনারা এখন গ্রামেতেই থাকবেন, তাই তো? তো এখন কি করার সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, আমরা এখন ঠিকই রয়েছি। আমরা পাটনা থেকে অনেক টাকা উপার্জন করেছি। কতদিন আর শহরে থাকবো বলুন? গ্রামে এসে চিন্তা করলাম গ্রামের মানুষদের জন্য কিছু একটা করতে হবে। আমি চিন্তা করছিলাম আমাদের গ্রামেতে আমি বিশাল বড় একটা ফ্যাক্টরি খুলব। আমার ফ্যাক্টরিতে যে কাজ হবে
আমাদের গ্রামের নদীর জল কিন্তু তার জন্য খুবই উপযোগী। এমনকি আমার ফ্যাক্টরিতে অনেক ছেলেমেয়েরা কাজ পাবে। বৌদি, আপনার কি মনে হয়? আপনি যখন বলছেন গ্রামের ছেলেমেয়েরা এখানে কাজ পেতে পারে, তাহলে এর চেয়ে খুশির ব্যাপার আর কি হতে পারে। আমাদের কোনো আপত্তি নেই, আপনি ফ্যাক্টরি শুরু করুন। এইভাবে রামারাও আর সুজাতার অনুমতি নিয়ে গোবিন্দ সেখানে ফ্যাক্টরি শুরু করলো। গোবিন্দ তার ফ্যাক্টরিতে সফট ড্রিঙ্কস তৈরি করত, আর এই সফট ড্রিঙ্কস তৈরি করার জন্য রূপনারায়ণ নদীর জলই তিনি ব্যবহার করতেন। ওই গ্রামেতেই প্রিয়া আর গির্জা নামের দুই বোন থাকতো। তারা দুই বোন একসাথে স্কুলে যেত, একসাথে খেলাধুলা করত। এমনই একদিন তারা দুই বোন মিলে ওই ফ্যাক্টরিতে গেল দেখার জন্য যে কর্মচারীরা কতটা জল ব্যবহার করে। গির্জা, দেখেছো তো ওরা কত পরিমাণ জলের ব্যবহার করছে। এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তো সমস্ত জল শেষ হয়ে যাবে। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিকই বলেছ। এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি জলের অভাব দেখা দেবে। আর আমাদের টিচার তো বলেছে জল যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করা উচিত। এখন তো দিন দিন লোক সংখ্যা বেড়ে চলেছে, যার কারণে জলের প্রয়োজনও তো বাড়বেই। বলো, এইভাবে ফ্যাক্টরির লোকেদেরকে এত জল ব্যবহার করতে দেওয়া যাবে না, বুঝতে পারলে? এইভাবে কথাবার্তা বলে দুই বোনে মিলে নিজেদের বাড়িতে গেল। তারপরে এই বিষয়ে নিজেদের মা বাবার সাথে আলোচনা করে। মা, আমাদের গ্রাম প্রধান রামারায়ের সাথে কথা বলা উচিত। ফ্যাক্টরিতে কিন্তু অনেক জলের ব্যবহার হচ্ছে, পরে কিন্তু আমাদের জন্য এটা অসুবিধা হয়ে উঠতে পারে। জানো বাবা, ওরা ফ্যাক্টরির নোংরা পদার্থগুলো নিয়ে ওই জলেতে ফেলে দিচ্ছে, এতে তো আমাদেরই ক্ষতি হবে। এই সব কিছু কিন্তু বন্ধ করতে হবে। এইভাবে তারা দুই বোনে মিলে নিজেদের মা বাবাকে বলল। তারপরে মা বাবাকে নিয়ে তারা গ্রাম প্রধান রামারায়ের বাড়িতে গেল। কিন্তু সেই সময় বাড়িতে রামারাও ছিলেন না। ওনার স্ত্রী সুজাতাকে ওনারা সব কথা বলল। দেখুন, আপনারা কিন্তু শুধু জলের ব্যবহারটাকেই দেখছেন, কিন্তু আমি তো এই গ্রামের ভবিষ্যৎটাকে দেখতে পাচ্ছি। এইভাবে ফ্যাক্টরিটা যদি ভালোভাবে চলে, আমাদের গ্রামেরই তো অনেক উন্নতি হবে। কত ছেলেমেয়েরা ওখানে কাজ করে বলুন তো। জলের ব্যবহার হচ্ছে তো কি হয়েছে, ওই ফ্যাক্টরির দ্বারা তো অনেকে উপার্জন করতে পারছে, এটাই তো যথেষ্ট। এইভাবে সুজাতাও তাদেরকে আর কিছু বলার সুযোগ দিল না। এইভাবে অনেক দিন কেটে যায়। সুলোচনা, এই ফ্যাক্টরি থেকে আমরা প্রায় 1 কোটি টাকা লাভ করেছি। আমরা যে সফট ড্রিঙ্ক তৈরি করছি, মার্কেটের চাহিদাও কিন্তু অনেক বেশি। এইভাবে গোবিন্দ তার স্ত্রী সুলোচনাকে কথাগুলো বলল। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। প্রথমে তো আমি ভেবেছিলাম এই গ্রামেতে কি ফ্যাক্টরি শুরু করবে আর কি কাজ করবে তুমি, কিন্তু এই নদীর জলের কারণে আমাদের এখন কোটি টাকার লাভ হলো। এইতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আরো ব্যবসাটাকে বাড়াতে হবে। কিন্তু সুলোচনা, আমাদেরকে এই গ্রাম ছেড়ে দিতে হবে। আরে কেন গো, এত কোটি টাকা ইনকাম করলে পরের বছরে তো আরো বেশি হতে পারে, কেন ছাড়বে? দেখো সুলোচনা, আমরা যে সফট ড্রিঙ্ক তৈরি করছি, এতে কিন্তু নদীর অনেক জল ব্যবহার হচ্ছে, যার কারণে নদীর জল ধীরে ধীরে অনেকটাই শুকিয়ে যাচ্ছে। যখন গ্রীষ্মকাল পড়বে তখন কিন্তু সমস্যা আরো বাড়বে। গ্রামবাসীরা যখন জানতে পারবে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে আমাদের মারধর শুরু করে দেবে। তার আগে এখান থেকে চুপি চুপি কেটে পড়তে হবে, বুঝেছো? এইভাবে গোবিন্দ আর তার স্ত্রী লাভের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যায়। এমনকি কর্মচারীদের বেতনও দিল না। এইদিকে নদীর জল শুকিয়ে যায়। কর্মচারীরা তখন গ্রাম প্রধানের কাছে গেল। রামারাওদা, এটা কি? আমরা আপনাকে সম্মান করি। আপনার সম্মানের খাতিরে আমরা ওই কারখানা নির্মাণ করেছিলাম। ফ্যাক্টরির মালিক আমাদেরকে চাকরিও দিয়েছিল, ভালো টাকা উপার্জনও করছিলাম। কয়েক মাস ধরে ফ্যাক্টরির মালিক আমাদেরকে বেতন দেয়নি, সমস্ত টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেছে। এছাড়া যে নদীর কারণে আমরা জীবনযাপন করতাম, সেই নদীর জলও তো পুরো শুকিয়ে গেছে। এইভাবে সবাই নিজেদের সমস্যার ব্যাপারে রামারাওকে জানালো। আমি তো গোবিন্দকে অনেক বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম গ্রামের অন্তত কিছু ভালো হবে, কিন্তু ও যে এইভাবে ঠকাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। এই সব কিছু শুনে রামারায়েরও মন খারাপ হয়ে যায়। এইদিকে গ্রামে থাকা নদীর জল একদমই শুকিয়ে যায়, যার কারণে গ্রামে চাষবাসের কাজ একদমই বন্ধ হয়ে যায়। বয়স্ক লোকেরা তো জলের অভাবে ক্লান্ত হয়ে পড়ে। এইদিকে বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চারা, এমনকি বয়স্করা জলের অভাবে আর খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ে। এইদিকে গির্জা আর প্রিয়া দুই বোন মিলে ভগবান গণেশ আর কার্তিকের পরম ভক্ত ছিল। তাদের জীবনের দুঃখ কষ্টের ব্যাপারে তারা ভগবানকেই জানাতো। গির্জা, এখন যা পরিস্থিতি না, এই পরিস্থিতিতে ভগবান ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। চলো ভগবান গণেশ আর কার্তিককে নিজেদের দুঃখের ব্যাপারে জানাই।
তারপরে দুই বোনে মিলে শিব মন্দিরে গেল। সেখানে গিয়ে গণেশ আর কার্তিকের সামনে বসে তারা দুজনে বলে, বাপ্পা গণেশ, আমাদের গ্রামে না জলের অভাব দেখা দিয়েছে। সবাই খুব বিপদের মধ্যে রয়েছে। জল খাবার কিছুই নেই, সবাই অসুস্থ হয়ে পড়ছে। আপনি আমাদের সাহায্য করুন। ভগবান কার্তিক, জলের অভাবে তো কেউ কৃষিকাজও করতে পারছে না, যার কারণে সবাই না খেয়ে রয়েছে। আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করুন, কোনো একটা পথ দেখান ভগবান। এইভাবে তারা দুই বোনে মিলে নিজেদের দুঃখ কষ্টের ব্যাপারে কার্তিক আর গণেশ বাপ্পাকে জানালো। এই সব কিছু কৈলাসে বসে গণেশ আর কার্তিক দেখছিল। ওই গ্রামের লোকেদের ওপরে ওনাদের দয়া হলো। তারা দুজনের সঙ্গে সঙ্গে ভূলোকে চলে আসেন। ওনাদের দুজনকে দেখে ওই গ্রামে থাকা লোকেরা তো অবাক হয়ে যান। সবাই মিলে ভগবান গণেশ আর কার্তিকের চরণে পড়ে যায়। জলের ব্যবহার সর্বদা পর্যাপ্ত পরিমাণে এবং পর্যাপ্ত জায়গাতে করা উচিত। প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হলে এতে আপনাদেরই জীবন নষ্ট হবে। এই রকম বলে ভগবান গণেশ তখন কৈলাস থেকে আনা যে ঘটে জল ছিল, সেই ঘটের জলটা ওই শুকনো নদীতে ঢেলে দিল। যেই নদীটা একেবারে শুকিয়ে গেছিল, সেটা পুরো জলে পরিপূর্ণ হয়ে যায়। গ্রামবাসীরা এখন খুশি মনে চাষবাস করতে লাগলো। এইভাবে গণেশ আর কার্তিক গ্রামবাসীদের জলের সমস্যা দূর করে কৈলাসে ফিরে যান।